পার্ট 1, গলি সম্পর্কিত ঘটনা। আমাদের এলাকাটি খুবই ঘনবসতি সম্পন্ন হওয়ায় স্বাভাবিকভাবে রাস্তাগুলো সরু বা গলি টাইপের। আর এই গলিগুলোর মধ্যে আমার বাসার পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে সেটা একটু অস্বাভাবিক বা ভুতুড়ে। কারণ আমাদের বাসার একটি বাসার পর একজন প্রতিবেশী কবিরাজ ছিলেন। তিনি আবার সরকারি চাকরিও করতেন। তার দুটো ছেলে। তিনি স্বাভাবিকভাবেই জিন হাজির করতেন। আর এলাকাবাসী বলেন যে তার জন্যই মানুষ গলিটিতে অস্বাভাবিক জিনিস অনুভব করেন বা দেখেন। আম্মুর কাছে শুনেছি তিনি নাকি কুফরি কালাম, বান মারা, এমনকি মানুষকে গুণ বা বশে আনানোর মতো কাজও করতেন। আরও শুনেছি তিনি নাকি অমাবস্যার রাতে কবরস্থান ও শ্মশানে যেতেন লাশের খুলি আনার জন্য। এগুলো করার জন্য তিনি বিভিন্ন তাবিজ তার বাসার আশেপাশে অর্থাৎ গলির মাটির নিচে পুঁতে রাখতেন, হয়তো তার পরিবারের সুরক্ষার জন্য, নয়তো ওই খারাপ কাজের উদ্দেশ্যে। তাই মানুষ যখন ওই গলি দিয়ে সন্ধ্যার পরে আসত তখন অনুভব করত শরীর যেন ভারী হয়ে যাচ্ছে, পেছনে কেউ তাকে অনুসরণ করে হাঁটছে। আবার যদি সন্ধ্যার পরে বাইরে থেকে কোনো অতিথি এলে বা ছোট বাচ্চা যদি নিয়ে আসতেন তিনি, তাহলে সেই বাচ্চা সারা রাত ঘুমোতে পারত না, কান্না করত। এমনটা আমাদের সাথেও বহুবার হয়েছে। আমার নানা দোয়া কালাম জানেন। তাই তিনি যখনই এরকম পরিস্থিতি ঘটত সেই বাচ্চাটিকে দোয়া দুরুদ পড়ে ফোঁ দিতেন। যদি কোনো তুলারাশির লোক যার পূর্বে জিনের আসর আছে সে যদি হেঁটে আসতো তবে একটা কালো লম্বা অবয়ব দাঁড়িয়ে আছে দেখতে পেত। গলিতে ঘটা ঘটনা। একদিন সন্ধ্যার পরে একজন মেয়ের চিৎকারে আমরা কিছু লোক বেরিয়ে আসি। সেখানে কাউকে না দেখায় আমরা বড় রাস্তায় যাই। সেখানে গিয়ে দেখি পাড়ার একজন মেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে এবং তার কোলের শিশুটি পাশে কান্না করছে। সকলে মিলে জ্ঞান ফেরালে সে জানায় সে গলি দিয়ে আসার সময় লক্ষ্য করে একটা লম্বা ও কালো অবয়ব তার দিকে হাত বাড়াচ্ছে, তার কাছে আসছে। এটা সে সহ্য করতে পারেনি, তাই একটা চিৎকার দিয়ে দৌড় দিয়ে বড় রাস্তায় এসে অজ্ঞান হয়ে যায়। পরবর্তী ঘটনা। একদিন শীতের রাতে আমাদের এক প্রতিবেশী আন্টি তার মায়ের বাসা থেকে তালের পিঠা নিয়ে আসেন। তারপর সেগুলো ঘরে রেখে পানি আনার জন্য বড় রাস্তার দিকে যাবেন। এমন সময় তিনি দেখেন কুকুর আকৃতির কিন্তু অনেক বড় একটা প্রাণী ছুটতে ছুটতে আসছে। বলে রাখা ভালো, গলিগুলোতে কোনো লাইট ছিল না। কেউ নিজ উদ্যোগে লাগালেও 2-3 দিন পর কেউ না কেউ ভেঙে দিত। ভালোভাবে দেখতে না পাওয়ায় তিনি সেই প্রাণীকে কুকুর ভেবে বলেন, এই যা যা। পরক্ষণেই প্রাণীটি তার উপরে ঝাঁপিয়ে পড়ে। ঘটনাটি আমার ঘরের জানালার পাশেই ঘটে। আমি তখন পরের দিনের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। আব্বু আমার কাছে। আমি শুনতে পাচ্ছিলাম তাদের কথোপকথন। হঠাৎ তিনি মুখ আটকে কান্না করতে করতে বাড়ির দিকে দৌড় শুরু করেন। আব্বু কান্না শুনে দৌড়ে বাইরে যায়। গিয়ে দেখেন আন্টিটি তার বাড়ির দরজায় মুখ ধরে কান্না করছেন আর হাত থেকে বেয়ে বেয়ে রক্ত পড়ছে। সেখানে তার স্বামী ও ছেলে মেয়ে রক্ত দেখে হতবাক হয়ে যায়। তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে, কোথায় কেটেছে। তিনি মুখ আটকে বলেন যে কুকুরের মতো কিছু একটা তাকে আক্রমণ করেছিল। আমার আব্বু মনে করেন হাতে কামড়িয়েছে, এই ভেবে হাত মুখ থেকে সরাতেই দেখলেন ভয়ঙ্কর দৃশ্য। প্রাণীটি তার মুখের ওপরে কামড় দিয়েছে এবং নাকের বাম পাশের অংশটি কেটে ঝুলছে, গল গল করে রক্ত পড়ছে। কি ভয়ঙ্কর দৃশ্য! তাকে মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। মেডিকেল স্টাফ যারা ড্রেসিং করছিলেন মুখের অবস্থা দেখে কারণ জানতে চাইলে বলা হয় কুকুর কামড়েছে। তবে সেই লোকগুলো অবাক হয়, বলে এরকম কামড়ানো রোগী আমরা আগে পাইনি। পুনরায় নিশ্চিত হওয়ার জন্য বলে, আপনারা মিথ্যা বলছেন না তো? আসলেই সাধারণত কুকুর পায়ে কামড়ায় বা হাতে। ব্যাপারটা একটু অস্বাভাবিকই। আমার জানা মতে আমরা মুসলিমরা বিশ্বাস করি জিন নামক একটি জাতি আমাদের সাথেই বাস করে আর তারা যে কোনো প্রাণীর দেহে প্রবেশ করতে পারে। পরদিন মেডিকেল থেকে সেলাই করে এবং ভ্যাকসিন দিয়ে ছেড়ে দেয়া হয়। বাসায় আনলে জানতে পারি 13টা সেলাই পড়েছে। এছাড়াও হাতে মুখে আঁচড়ের চিহ্ন তো ছিলই। আমি যখন তাকে দেখি উপলব্ধি করি এভাবে আক্রমণ সাধারণ কুকুরের কাজ নয়। বর্তমানে তিনি সুস্থ আছেন। পার্ট 2, কবিরাজের পরিণতি। খারাপ কাজের পরিণতি কখনোই ভালো হয় না। এই কবিরাজ আমাদের এলাকার অনেক অর্থ সম্পদ অর্জন করেছিল, কিন্তু ভোগ করতে পারেনি। কেন এরকম বলছি শুনুন। তিনি যখন তার বৃদ্ধ জীবনের শুরু করবেন তখনই তিনি মানসিক ভারসাম্য হারান। ছোট বাচ্চা প্রতিবন্ধী হলে যেরকম আচরণ করে
তিনিও একই রকম আচরণ করতেন। শুনেছি জিনদের কোনো একটা উদ্দেশ্য পূরণ করতে না পারায় তারা তার এই পরিণতি করেছে। তার পরিবারের লোকজন হয়তো জানত কেন তিনি এরকম করছেন, সেজন্য হয়তো ডাক্তার দেখিয়ে অর্থ অপচয় করেননি। ইতোমধ্যে তাদের পরিবারের লোকজনগুলোর মধ্যে এক ধরনের পরিবর্তন এলাকাবাসীরা লক্ষ্য করেন। পরিবর্তনটি হলো তারা হঠাৎ করেই অত্যাধিক কৃপণতা শুরু করে। এটা বলার কারণ তারা পূর্বে এমন ছিল না। তাদের অগাধ সম্পদ আছে এবং সরকারি চাকরি থেকেও পেনশন পান, কিন্তু তারা গোসল করলে গায়ে সাবান মাখতেন না, জামাকাপড় ময়লা হলে ধুতেন না, ওই ময়লা ছেঁড়া পুরনো জামাই গায়ে দিয়ে থাকতেন। তারা এতটাই অপরিষ্কার থাকতেন যে শরীর থেকে দুর্গন্ধ ছড়াতো। মানুষ তাদের পাশে দাঁড়াতে পারবে না। এরপর কবিরাজের ছেলেদের সংসারও ভেঙে যায়, অথচ তারা দুই ভাই নিজেরা ভালোবেসে পছন্দ করে বিয়ে করেছিল এবং তাদের দুইজনের 10-12 বছরের সন্তানও ছিল। বড় ভাইয়ের 2টা মেয়ে এবং ছোট ভাইয়ের 1টা মেয়ে। তারা কেউই তাদের বাবার সাথে থাকে না। এদিকে কবিরাজের ছোট ছেলে নেশার জগতে পা বাড়ায় এবং বড় ভাই ঝগড়াটে স্বভাবের হয়ে যায়। প্রায়ই তাদের ঝগড়া হতো। কবিরাজের বড় ছেলে তার মাকে শারীরিকভাবে নির্যাতন করত, অর্থাৎ যখনই ঝগড়া লাগতো সে তার মাকে মারত। এমনকি একদিন সে তার মায়ের হাতে বটি দিয়ে আঘাত করে রক্তাক্তও করেছিল। যতদিন যায় কবিরাজের মানসিক অবস্থা তত খারাপের দিকে যায়। একসময় এমন হলো যে তিনি হুটহাট বাড়ি থেকে চলে যেতেন এবং বাইরে পাগলের মতো ঘুরে বেড়াতেন। কিছু সময় তাকে ঘরে বন্ধ রাখতে বাধ্য হন তার স্ত্রী। রাস্তায় পড়ে থাকা সিগারেটের ফিল্টার দিয়ে টান দিত। এরপর তারা আমাদের পাশে থাকা বাড়িটি মেরামতের জন্য ছেড়ে দেয় এবং সেখান থেকে সামান্য দূরে তাদের আরেকটা বাড়িতে ওঠে। সেখানে যাওয়ার কয়েক বছর পর কবিরাজের ছোট ছেলের 2টা কিডনি নষ্ট হয়ে যায়। সে তার জীবনের শেষ সময়টুকু নামাজ কালাম পড়ে কাটাচ্ছিল, কিন্তু কোনো এক পারিবারিক ঝগড়ায় তার বড় ভাই তাকে শাবল দিয়ে আঘাত করে এবং রক্তাক্ত করে। কবিরাজের ছোট ছেলে পুলিশকে সব জানায় এবং পরে মারা যায়। কবিরাজের বড় ছেলে জেল খাটে। হঠাৎ কবিরাজের স্ত্রী স্ট্রোক করে। তাকে মেডিকেলে নিয়ে যাওয়া হয়। তার হাঁটা চলা কথা বলা বন্ধ হয়ে যায়, শুধু শুয়ে থাকতেন। এই অবস্থায় কবিরাজ তখনও বাসায় বন্দী। তার ছোট ছেলের মেয়ে তাকে খাবার দিতে যেত। কবিরাজের দিন এতটাই খারাপ হয়ে যেতে শুরু করলো যে সে বাড়িতে একা। তার অসুস্থতায় তার পাশে কেউ নেই। একদিন বৃদ্ধ কবিরাজের কি যেন হয়। সে তার স্ত্রীর নাম ধরে রাস্তার পাশের জানালায় আর্তনাদ করতে করতে স্ট্রোক করে এবং দরজা জানালা তালা বন্ধ থাকায় কেউ ভেতরে ঢুকতে পারছিল না। পর মুহূর্তে তার নাতনি আসে এবং কবিরাজকে মেডিকেলে ভর্তি করে। এর 5 দিন পর কবিরাজ মৃত্যুবরণ করেন। কবিরাজ অনেক বছর যাবৎ এরকম ভারসাম্যহীনভাবে পড়েছিলেন। তার স্ত্রী যতদিন তার সেবা করেছিল সে কমপক্ষে বেঁচে ছিল, কিন্তু তার স্ত্রী মেডিকেলে থাকায় সে একা হয়ে পড়ে। কবিরাজের মৃত্যুর 1 সপ্তাহ পর তার স্ত্রীও মারা যায়। ব্যাপারটা অদ্ভুত লেগেছে আমার, জানি না সবার কেমন লেগেছে। বর্তমানে যে যার ভাগের সম্পদ পেয়েছে এবং জীবনযাপন করছে, কিন্তু যারা এই সম্পদ করেছিল তারাই তো ভোগ করতে পারল না এবং পাপের শাস্তি দুনিয়া থেকেই হলো। তাদের প্রথম বাড়িটি ভেঙে মেরামত করে ভাড়া দেয়া হয়, কিন্তু কবিরাজের অপকর্মের স্থান প্রথম বাড়িটিতে ওই সব জিনের আসা যাওয়া বা বসবাস এখনো আছে। এটা বলার কারণ শুনুন তাহলে। পাশের বাসা থেকে একজন ভাড়াটিয়া নামাজি মহিলা ওই বাসায় ওঠেন। একদিন তাকে একটা জিন ভর করে। হুজুর তাকে জিজ্ঞেস করেন মহিলাটিকে কেন সে ধরেছে। উত্তরে মহিলাটি রাগী কণ্ঠে বলেন, আমি সন্ধ্যার সময় ছাদে ঘুমাচ্ছিলাম, তখন সে চুলে পা দিয়েছে। হুজুর বলেন, সে তো মানুষ, সে তোমাকে দেখতে পায়নি, তুমি রাগ করো না, ছেড়ে দাও, সে কখনো সন্ধ্যায় ছাদে যাবে না। মহিলাটি বলে, আমি ওকে ছেড়ে দেব, তবে এই বাড়ি ওকে ছাড়তে হবে। ও নামাজি মেয়ে, ও কেন এই খুনির বাসায় থাকবে? ওকে নামাজ পড়তে বলবি। হুজুর রাজি হয়ে যান। এরপর জিনটি তার শরীর ত্যাগ করে। যদি এই ঘটনাটি নির্বাচিত হয়, আমার কাছে আরও ঘটনা আছে, ইমেল করব। 2 সপ্তাহ ধরে চেষ্টা করছি গুছিয়ে লেখার, জানি না কতটা সফল হয়েছি। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন।